আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্যাকব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকে খুবই একটা রেলিভেন্ট ইস্যু, প্রধানমন্ত্রীর চীন সফর ঠেকাতে ষড়যন্ত্রের পাহাড়, রামমূর্তি, হামাস, হিন্দু প্রদেশ এবং ত্রিবেদী দের যে উস্ফালন, এটা নিয়ে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ। এরপরে আমি স্বাগত জানাবো আমাদের শ্রদ্ধাভাজন কর্নেল হাসিনুর রহমান। আমি আপনাকে কর্নেল যখন বলি আমি গিলটি ফিল করি। ইউ আর ব্রিগেডিয়ার জেনারেল, ইন মাই ভিউ ইউ আর লেফটেন্যান্ট জেনারেল, ইন মাই ভিউ ইউ আর ফিল্ড মার্শাল। ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। আপনার এই সুন্দর একটা টপিকে কথা বলতে পারবো, আমি বেশ গর্বিত। ধন্যবাদ। হাসিন ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি দয়া করে যদি একটু অডিওটাকে আপ করেন। আপনি একটু অডিওটা ঠিক করেন, আমি জিয়া ভাইয়ের সাথে আলোচনাটা শুরু করি। জিয়া ভাই, আমি আপনার সাথে আলোচনাটা আমি শুরু করতে চাই। আমাদের আজকের বিষয়টা অফকোর্স রিলেভেন্ট এই সময়ের জন্য, বাট এটাকে কেউ কেউ যদি বলে জেকব মিল্টন একটা স্যাটারিক সাবজেক্ট টেনেছে, এটা ইমপ্র্যাকটিক্যাল, তারেক রহমানের চীন সফরের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, সমালোচকরা যদি এই কথাটা বলে, আপনি এই সমালোচকদের এই মন্তব্যটাকে কিভাবে নিবেন? এবং আমি যে আজকের একটা টকিং পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটাকে আপনি কতটা লজিক্যাল ওয়েতে দেখেন? ব্রিগেডিয়ার জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনার সকল দর্শক শ্রোতাদের সালাম এবং শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রধানমন্ত্রীর চীন সফর ঠেকাতে ষড়যন্ত্র, এটা শুধু আজকে না, এই প্রধানমন্ত্রী তো সফরে গেলেন কয়েকদিন আগে, কিন্তু এই ষড়যন্ত্র শুরু হয়েছে আজ থেকে প্রায় 2 থেকে 3 মাস আগে। যখনই প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ব্যাপারে আলোচনা শুরু হয়েছে, তখনই দেশের ভিতরেই, আমি খুব দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের ভিতরেই কিন্তু আমাদের দেশ বিরোধী প্রচুর লোক আছে, যারা নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্য প্রভুকে তারা সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে থাকে। তো সরি টু সে, বাট আই হ্যাভ টু মেনশন ইট, বিকজ যখন দেশের স্বার্থ যখন কেউ জলাঞ্জলি দেয়, তাকে চিহ্নিত করা এবং তার মুখোশ উন্মোচন করে দেওয়া অ্যাকচুয়ালি আমাদের কাজ। এই ব্যাপারে আমাদের রাগঢাক করে কথা বলার কোনো আর সুযোগ নেই। একটা স্বাধীন দেশ তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে, নতুন সরকার এসছে, সে কোথায় যাবে না যাবে কমপ্লিটলি দেশের স্বার্থ, মানুষের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ, দেশের মান সম্মান এবং তার ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। এটা কে খুশি হলো, কে দুঃখ পেল, কে কষ্ট পেল, তার জ্বালানি হলো না পোড়ানি হলো না, ইট ডাজ নট ম্যাটার। আর ভারত সে যে সাইজেরই হোক না কেন, বাংলাদেশ যত ছোটই হোক না কেন, আন্তর্জাতিক মাপকাঠিতে এবং আন্তর্জাতিক নিয়মে দুটি রাষ্ট্রের অবস্থান একসাথে, এক স্থানে, ক্ষমতা যাই হোক না কেন। এই কথাটা যে দেশ ভুলে যাবে, কষ্টটা তার বাড়বে, এবং এই কষ্ট বাড়লে কিছু করার নেই, কারণ তাকে তাহলে বারবার মনে করিয়ে দিতে হবে যে সেই দেশে সে যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, তার অবস্থান ঠিক আন্তর্জাতিক মাপকাঠিতে বাংলাদেশের সমান, অথবা বাংলাদেশের থেকেও যদি কোনো ছোট দেশ থাকে, মালদ্বীপ, নেপাল, তাদের সমান। সুতরাং তাদের সবার এক সমান। সুতরাং আমাদের এখানে এই দেশের সাইজের উপর ভিত্তি করে বা তার কোনো তার ক্ষমতা, তার অর্থনীতি, তার লিভারেজের উপর ভিত্তি করে এইটা নির্ধারণ করা হয় না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে তারেক রহমান সাহেবের সরকার এবং তার নিজের যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এটা আমার মনে হয় অত্যন্ত একটা খুব যুক্তিযুক্ত সিদ্ধান্ত এবং একটা সঠিক উত্তর উনি দিতে পেরেছেন মানুষের সকলকে, যে দেশের স্বার্থ যেখানে জড়িত সেখানেই উনি প্রায়োরিটি দিয়েছেন এবং সেই অনুযায়ী উনি ওনার সফরসূচি সাজিয়েছেন। এতে কারো কোনো দুঃখ পাওয়ার কিছু নেই। যে ভাই, আপনাকে যদি আমি আপনার কথার সাথে একমত বা দ্বিমত পোষণ করে না, সমালোচনার দৃষ্টিতে যদি আমি ওনার এই ভিজিটটা দেখি, আমি যদি বলি যে উনি পপুলারিটির মাপকাঠিতে জনগণের সমর্থন আদায়ের জন্য উনি চীনে গিয়েছে, যেটা হাসিনাও মাঝে মাঝে চীন সফরে গিয়েছে, এটা জাস্ট লোক দেখানো। সমালোচকরা যদি এটা বলে, এর জবাবে কি আপনি কিছু বলবেন?
হ্যাঁ, এটা বলবো, কারণ প্রথম কথা হচ্ছে কি, দেখেন, এই যে একটা বিশ্বাস, এই যে একটা আন্দাজ, এটা হলো কি আমাদের আসলে যার যার নিজের কাজে ফোকাস করা উচিত। সরকার কাকে কোন জায়গায় তার ভিজিট করবে, তার প্রায়োরিটিস কি, সেটা একমাত্র সরকার যদি নিজের থেকে এটা প্রকাশ করে ভালো, যদি না প্রকাশ করে আপনি, এটা অনেকটা ব্যাপারটা কি মনে মনে কলা খাওয়ার মতো, যে আমি মানুষকে বোকা বানানোর জন্য উনি ওখানে গেছেন, ভালো কথা গেছেন, দেখেন আপনি অপেক্ষা করেন উনি ওখান থেকে কি কি কথাবার্তা বলে আসেন। এবং আজকে যতটুকু আমি দেখলাম যে শি জিনপি উনি নিজে এসে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে, এবং তারা অত্যন্ত এবং শুধু তাই নয়, এই যে জনাব তারেক রহমানের এই মালয়েশিয়া এবং চীন ভিজিটের ব্যাপারে যে ভারতের গণমাধ্যম তারা যে সমস্ত মানে চিৎকার চেঁচামেচি করছিল, তার কিন্তু একটা খুব মোক্ষম জবাব কিন্তু চায়না দিয়ে দিয়েছে, যে চায়না কার সাথে কতটুকু, একটা দেশ, একটা বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সে কোথায় যাবে প্রথম, কোথায় কার সাথে কি বিষয় নিয়ে কথা বলবে, ইট ইজ নান অফ ইউর বিজনেস, ইট ইজ দ্য বিজনেস বিটুইন দিস টু কান্ট্রিজ। এবং এই দুই দেশের মধ্যেই এটার যৌক্তিকতা আছে, এটা কেউ দুঃখ পেলে বা ব্যথা পেলে কিছু করে না, এবং এটা নিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি করার কোনো কিছু নাই, এই কথাটা খুব স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে। আর একটা ব্যাপার জানতে হবে যে চায়না, এখন আমি এই কথাটা আমি অ্যাকচুয়ালি চায়নাকে নিয়ে এবং বাংলাদেশের আগামী পররাষ্ট্রনীতি কি হবে সেটার উপর আমার একটা ব্যক্তিগত রিসার্চ আছে, এবং আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে আমেরিকা একটা সুপার পাওয়ার, কোনো ডাউট নেই, বাট সুপার পাওয়ার এবং সেই সুপার পাওয়ারের রেলিভেন্সি আমাদের সাথে কতটুকু সেটা আমরাই ঠিক করতে পারবো, এটা অন্য কাউকে বলে দেওয়ার প্রয়োজন, এবং আমরাই নির্ধারণ করতে পারবো যে আমরা কতটুকু এবং কোন ডিরেকশনে বা কোন দিকে কতটুকু ধাবিত হব অন্য অন্য দেশের সাথে সম্পর্ক করার ব্যাপারে। সবকিছুর মূলে কিন্তু একটা ব্যাপার সর্বাগ্রে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ এবং জনগণের স্বার্থ। একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের বা যে কোনো দেশের পররাষ্ট্রনীতি কিন্তু পরিচালিত হয় দুইটা জিনিস দিয়ে, একটা হলো রাষ্ট্রের স্বার্থ, দুই নম্বর হলো জনগণ কি চায়, বিকজ জনগণের চাওয়া কিন্তু ফরেন পলিসি অনেকাংশে ডিকটেট করে। ইফ নট, আই মিন, এটা এরকম না যে সবসময় এটা ডিরাইভ করবে, বাট এটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর, যে আমার দেশের মানুষ কার সাথে সম্পর্ককে তারা স্বাগত জানাচ্ছে বা তারা চাচ্ছে, এটা অনুধাবন করা একটা রাজনৈতিক দলের কিন্তু একটা প্রধান দায়িত্ব, এবং সেই অনুযায়ী তারা তাদের ফরেন পলিসি সাজানোর কথা। এখানে আমার দেখতে হবে যে আমার বেনিফিটটা কোথায়। একটা জিনিস মনে রাখতে হবে, ইরানের কাছ থেকে আপনার ভারত তেল কিনে, ভারতের সাথে ইসরায়েলের এখন দুইটা দেশ হলো তাদের বন্ধু দেশ, একটা হলো আমেরিকা আর একটা হলো ভারত, এছাড়া কিন্তু আর কোনো বন্ধু দেশ কিন্তু ইসরায়েলের এখন নাই আর। সুতরাং ইসরায়েলের এই বন্ধুত্ব থাকার পরেও যদি ইরানের সঙ্গে যদি সে তেলের চুক্তি করতে পারে, ইরান হলো শত্রু রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকার জন্য, এটা তো ইন্ডিয়া তো তার রাষ্ট্রীয় স্বার্থ দেখছে এখানে, তো এটা নিয়ে তো কারোর কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমার কথা হলো যে আমার রাষ্ট্রের স্বার্থে যদি আমি চায়নার সাথে আমার সম্পর্ক গড়ার জন্য আমি অগ্রাধিকার দেই, মাথা ব্যথা হওয়ার কি আছে? আর তাছাড়া গত 54 বছর তো আমি দেখলাম যে আমার সো কল্ড বন্ধু রাষ্ট্রের সাথে আমার বন্ধুত্ব রেখে আমার কি 12টা বাজছে। আমার তো এখন আন্ডারওয়্যারও নাই, এতদিন তো আন্ডারওয়্যার পরা ছিল, 15 বছর তো আন্ডারওয়্যার ছিঁড়ে এনে চলে গেছে, and we are looking for underwear now। তো এখন রাষ্ট্রের আন্ডারওয়্যার পরার জন্য যদি তাকে চায়না যেতে হয়, তাহলে উই হ্যাভ টু, এটা লজ্জাস্থান ঢাকা আমাদের প্রাথমিক কর্তব্য, লজ্জা বলে এখন আর আমাদের কিছু নাই। তো সুতরাং এটা হলো রাষ্ট্রের প্রায়োরিটি, রাষ্ট্র যেখানে যাবে এবং সাধারণ মানুষ চায় যেটা, মানুষের মনোভাব যদি তারেক রহমান বুঝতে পেরেছেন, আমার মনে হয় সে কারণেই উনি ওনার সফরসূচি সেভাবে সাজিয়েছেন। চমৎকার বলেছেন হাসিন ভাই। জিয়া ভাইয়ের কথার মধ্যে 4-5টা দিক নিয়ে উনি আলোচনা করেছেন, এত গুছিয়ে বলেছেন, এই ভাই এত গুছিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই, কিন্তু উনি কি করেছেন, পিন সঠিক জায়গায় মেরেছেন। জিয়া ভাইয়ের প্রত্যেকটা কথাকে আমি পছন্দ করেছি, এক কফিনের কোন জায়গায় পিন মারতে হয় উনি ওখানেই মেরেছেন। গত 55 বছরে জিয়া ভাই বলছে আমার বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে গিয়ে পাশায় হাত দিয়ে দেখি আমার জাইঙ্গা পরনে নাই। এই কথাটাকে আমি তো এড়াইতে পারবো না। এখন একটা কথা,
আপনি কি জানেন ভারতের মিডিয়ায় গতকালকের থেকে আজকের পর্যন্ত তারা কি বলেছে জানেন? তারেক রহমানের চীন সফর ব্যর্থ। ভারতের মিডিয়ায় তারা বলেছে ভারতের চীন সফর ব্যর্থ। আচ্ছা, কোন দিক থেকে ভারতের চীন সফর ব্যর্থ? এত ব্যাখ্যা। এই ব্যাখ্যার প্রথম কথা, চায়না কখনোই ভারতের উপর দিয়ে এসে তিস্তায় কাজ করতে পারবে না, করতে দেওয়া হবে না। তারেক রহমানকে এটা করতে দেওয়া যাবে না। অর্থাৎ কি জানেন, আপনি ঢাকা মেডিকেল কলেজেই থাকতে হবে, আপনি অ্যাপোলোতে চিকিৎসা করাইয়া বাঁচতে পারবেন না। আবার বলছে লালমনিরহাটে চীনের কোন প্রকল্প সফল করতে দেওয়া হবে না। বাংলাদেশের সেনা প্রধান তাদের পক্ষে আছে। কে বলছে? ভারতের মিডিয়া। বাংলাদেশের সেনা প্রধান তাদের পক্ষে আছে। লালমনিরহাটে চীনের পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। এখন একটা কথা মানুষ বলতে পারে, তারেক রহমানের চীন সফর ব্যর্থ। কেন ব্যর্থ? তারেক রহমান চীনে গিয়ে বলছে আমার কয়েক বিলিয়ন ডলার লাগবে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এবং আমাদের সরকারকে অ্যাক্টিভ রাখার জন্য। একটা কথা, ধরেন চায়না আমাদের সাথে একমত হয় নাই, কিন্তু প্রত্যেকটা দেশের একটা পলিসি থাকে। সেই পলিসিটা হলো যে আমি অন্য একটা দেশের সাথে আমি সম্পর্ক বিল্ড আপ করে আমার এক্সিস্টেন্সকে আমি সাস্টেইন করাবো। চায়নায় যদি বলে তারেক রহমানকে, ওকে তারেক রহমান, আমি ইউনুস পরে $25 বেড ধরছি, আমি তোমার উপরে এখনো $25 বেড ধরবো না, তবে তোমার উপরে আমি $20 বেড ধরবো। অর্থাৎ $5 কম দিছে। ভারত করছে ওই $5 কম দেওয়া তারেক রহমানের ব্যর্থতা। আসলে কিন্তু এটা তারেক রহমানের কোথাও ব্যর্থতা নাই। তারেক রহমানকে চীন যদি বলে আমরা তোমাকে ইভালুয়েট করব, এটা চীনের দোষ না। চীন হ্যাভ এ ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি। শি জিনপিং এটা বলতেই পারে। কিন্তু আমার কথা হলো, এটা তো পরের কথা, কিন্তু তারেক রহমান চীনে যাওয়ার আগে তার সামনে যে আবর্জনাগুলা ঢাইলা দিল, ইনক্লুডিং ত্রিবেদী, ইনক্লুডিং চৈতালির হিন্দু প্রদেশ, ইনক্লুডিং হামাস, ইনক্লুডিং 81 ফুটের রাম মূর্তি, টোটাল বিষয়টা আপনার কাছে কি মনে হয়েছে কর্নেল হাসিন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে খুব দুঃখ, 54 বছর আমরা ভারতে কিছু পাইনি। উল্টা আমাদের দাবি করা উচিত। 71 বছর আপনি জানেন, 71 সালের পরে, যুদ্ধের পরে যে হাসিন ভাই আপনার কানের এইটা খুলে, হাসিন ভাই আপনার কানের এইটা খুলে নেন, আমরা কিছু শুনি না। এখন কি শুনতে পাচ্ছেন? যে কিছুটা শুনতে পাচ্ছি, আগের চেয়ে এখন কিছুটা শুনছি। 71 সালে স্বাধীন হওয়ার পর ভাই রিপিট হচ্ছে, আবার কথা রিপিট হইতেছে। আপনারটা ঠিক আছে, আমার কথা ফেরত আসছে। আপনি কি একটু অন অফ করবেন? অন অফ করে আসবেন, আপনি আবার একটু অন অফ করেন, আপনার কথা আমি মোটেও শুনছি না। ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে যে ভাই, আমরা আলোচনাটাকে যদি এভাবে নেই, যারা বলছে তারেক রহমান যেই আকাঙ্ক্ষা নিয়ে চীনে গেছেন উনি ফেল করেছেন, তারেক রহমান অথবা তার ফরেন পলিসি টিম, উনি চায়নায় গেছে, ওনার এক্সপেকটেশন কি ছিল সেটা চায়না কিভাবে জানে? আমি আপনাকে একটা উদাহরণ দেই, আপনি যে ভাই এটাকে ব্যাখ্যা করা আপনার জন্য আমার জন্য অত্যন্ত দুরূহ। যখন ফখরুল ইসলাম আলমগীরকে চায়না পাঠানো হইলো, আপনি কি জানেন সে চায়না যাওয়ার আগে ভারতীয় হাইকমিশনে গেছে এবং চায়নার থেকে ব্যাক কইরা উনি আবার ভারতীয় হাইকমিশনে গেছে। ওনার সাথে গোরখদ কাব্বাস গেছে, ওনার সাথে মোহাম্মদ সালাম গেছে, ওনার সাথে আব্দুল আবাল মিন্টু গেছে এবং আমির খসরু গেছে। আচ্ছা জিয়া ভাই, আমাদের কি আর বুঝতে বাকি আছে যে বিএনপির দলীয় এক্সপেকটেশন ভারতের কাছে চায়নার কাছে কি ছিল? এটা
ভারত কেমনে জানতে পারলো, কারা জানাইছে, এটা কি বুঝতে আপনার বা আমার কোনো বাকি থাকে? আমাদের প্রধানমন্ত্রী চায়না গেছে, তার এক্সপেকটেশন কি ছিল, এটা ভারত কেমনে জানতে পারলো? মানে এই কথাটাকে আমি আর আপনি যদি অনুমান করে বলি, প্রধানমন্ত্রী তার সফর সঙ্গে এবং তার এজেন্ডা কি, এটা তো ভারতের জানার কথা না, কারণ এটা তো কনফিডেন্সিয়াল, এটা তো সিক্রেট। তাহলে ভারত কেমনে জানলো? ভারতের মিডিয়া প্রধানমন্ত্রীর এক্সপেকটেশন নিয়ে কথা বলে। হাউ দিস সাউন্ডস লাইক, কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথম কথা হলো কি যে বাংলাদেশের কোনো মন্ত্রী ভারতের হাইকমিশনে ভিজিট করা হয় ইজ অ্যান এম্বারাসমেন্ট। ইটস সিম্পলি মানে নিজেকে পায়ের তলে, এর থেকে বরং নিজের চামড়া মানে আমি বলবো যে লজ্জা শরম না থাকলে এই কাজটা সে করতে পারে। সে জানেই না, এই মন্ত্রীরা হয়তো যদি তাই করে থাকে তাহলে আমি বলবো যে এই সমস্ত মন্ত্রীরা জানে না যে তাদের আসলে প্রোটোকলে তারা কোথায় দাঁড়ায়। ভারতের হাই কমিশনার সে যেই হোক না কেন, হি ইজ নো মোর দ্যান এ জয়েন্ট সেক্রেটারি স্ট্যাটাস বা মেবি ম্যাক্সিমাম সেক্রেটারি স্ট্যাটাস। বাট আপনি হলেন একটা মন্ত্রী, একটা সরকারের মন্ত্রী। আমি মনে করি রুলস অফ বিজনেসের আন্ডারে এই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমস্ত মন্ত্রণালয়ে খুব স্পষ্ট এবং শক্ত নির্দেশ দেওয়া উচিত যে কোন রকম ফরেন এম্বাসিতে নো মিনিস্টার শুড ভিজিট। এবং যদি কোনো হাই কমিশনার বা কেউ ভিজিট করতে চায়, ইট শুড বি ফর্মালি রিকোয়েস্টেড টু ফরেন মিনিস্ট্রি এবং দে শুড অ্যারেঞ্জ ইট। আমি যদি মন্ত্রী হইতাম, আমি আমার কোনোদিনও আমার নিজের লজ্জা শরম খোয়ে আমি তাদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকতাম না। এর থেকে আপনি আমাকে যে উত্তরটা দিচ্ছেন, আই স্যালিউট ইউ, কারণ এটা আপনার ইন্টিগ্রিটি। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই, ডু ইউ বিলিভ that all political leaders of BNP or Awami League, they share the same integrity as you do? আপনার কাছে কি এটা মনে হয়? আচ্ছা, এখন আমি একটা তথ্য আমি আপনাকে দিই আজকে। যে আমি 2-3 দিন আগে আমি একজন ভদ্রলোকের সাথে দেখা হলো, আমি অ্যাকচুয়ালি নামটা উল্লেখ করতে চাচ্ছি না, এবং তিনি খুবই দুঃখের সাথে জানাচ্ছেন যে ওনার কাছে থেকে একজন জানতে চেয়েছেন যে একটা ভালো এমপি দেন যাকে আমরা পানি সম্পদ মন্ত্রী বানাতে চাই। পানি সম্পদ মন্ত্রী কিন্তু এখন আছে অলরেডি, বলতে আমরা তাকে পানি সম্পদ না শিপিং মিনিস্ট্রিতে দিতে চাই, তাকে আমরা শিপিং মিনিস্ট্রি দিতে চাই। তো বলে যে আপনি কিভাবে দিবেন শিপিং মিনিস্ট্রিতে? বলে যে ভারতের ব্লেসিং নিয়ে দিতে হবে, ভারতের ব্লেসিং থাকলে উনি হবে। বলে যে আমি এটা শুনে আমার মাথার কতক্ষণ হিম হয়ে গেল যে আমরা কি এখনো সেই ভারতের রিকমেন্ডেশনে কি আমি মন্ত্রী বানাচ্ছি? আমরা কি সেই আমলেই আছি এখনো? আমরা ভাবতে বিশ্বাস হচ্ছিল না। তবে আমি অপেক্ষা করতেছি, আমি নামটা দিছি, যদি সে হয় তাহলে আমি বুঝবো যে এটা কথাটা সত্য। তাহলে আপনি বলেন, আমার প্রশ্নটা হচ্ছে যে একটা মন্ত্রিসভা গঠন করা হয় কয়েকটা কনসিডারেশন নিয়ে, তার সবচেয়ে বড় কনসিডারেশন হলো প্রাইম মিনিস্টারের নিজের চয়েস। যে বিকজ ইট ইজ এ টিম দ্যাট হি ইজ লিডিং, হি ইজ দি প্রাইম মিনিস্টার, মিনস হি ইজ দি মিনিস্টার, হি ইজ দি প্রাইম পার্সন অফ অল দ্য মিনিস্টার, হি ইজ দি প্রিমিয়ার অফ অল দ্য মিনিস্টার। তো আমি আমার টিম মেম্বার কাকে নিব? যে আমার পিঠে ছুরি মারতেছে ওইরকম একটা লোককে কি আমি টিম মেম্বার নিব? এই ডিসিশনটা কিন্তু উনার নিতে হবে। সুতরাং কে কখন, এখন প্রশ্নটা হচ্ছে আমি যদি এখন কন্ট্রোল করতে চাই, যে আমার পিছনে যেন কেউ পিঠে ছুরি না মারে, আমার পেছনে যেন, আমার মন্ত্রিসভায় যেন কোনো মির্জাফর না থাকে, তখন আমার প্রথম কাজ হবে আই এম মনিটরিং ইউর মুভমেন্ট, where you are going, whom you are meeting. So before I chop you off from my team, you better get rid of all these habits. And এই বলে আপনি একটা নির্দেশ দিয়ে দিতে পারেন, এবং সেই নির্দেশ যদি দেখেন কেউ বরখেলাপ করেছে, সাথে সাথে আপনি এমন তাকে শিক্ষা দিতে হবে সে যেন আর কোমর সোজা করে না দাঁড়াইতে পারে। এবং সেটাই হবে অ্যাকচুয়াল কাজ একটা প্রাইম মিনিস্টারের, তার টিমের ভিতর থেকে মির্জাফর বের করে দেওয়ার জন্য। এই কাজটা যদি উনি করতে পারেন তাহলে আমি মনে করব ওনার আগামী পথ, এই আগে যে 4.5 বছর আছে, এটা অনেকটা স্মুথ হবে। আমি এখনো মোর দেন শিওর যে তারেক রহমান সাহেব একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি ফলো করতে চাচ্ছেন, এবং উনি ওনার কিন্তু সর্বক্ষেত্রে উনি যাকে দিয়েই হোক না কেন, তার মিনিস্ট্রিতে নিশ্চয়ই এমন কোনো ব্যক্তিত্ব আছেন যাদেরকে দিয়ে উনি এই জিনিসগুলি ইমপ্লিমেন্ট করান। একটা প্রাইম মিনিস্টার যদি মানে কনফিডেন্ট হন
নো ম্যাটার ওয়েদার ইউ আর ইন মিনিস্ট্রি অর নট মিনিস্ট্রি, ইউ আর দি প্রাইম মিনিস্টার। আপনার পজিশন, আপনার চেয়ারই আপনাকে সেই কনফিডেন্স দিয়ে দিয়েছে। সুতরাং আপনার বিবেককে কাজে লাগাতে হবে এবং আপনার দল থেকে, আপনার গ্রুপ থেকে আপনার মির জাফরকে খেদিয়ে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, সোজা কথা। সুতরাং এইরকম কেসে যদি না করতে পারেন উনি, হি ইজ গোয়িং টু সাফার, এবং তার প্রত্যেকটা কাজ সাবভার্টেড হবে। প্রত্যেকটা কাজের মধ্যে সে একটা সাবভার্সনের ইঙ্গিত পাবে। শুধু এখানে না, তার ইভেন অ্যাডমিনিস্ট্রেশনে যদি কেউ থাকে এরকম ক্যারেক্টার, তাদেরকে কিন্তু খুব স্পষ্ট নির্দেশ দেওয়া উচিত যে আমি যদি দেখি আপনারা আপনাদের নিজের দেশের সাথে বেইমানি করে অন্য কোনো দেশের সাথে আমার বিনা অনুমতিতে আপনি যোগাযোগ করে ইউ আর ট্রাইং টু ডাইভার্স দি ইনফরমেশন, ইউ আর গোয়িং টু ফেস এ সিভিয়ার রিপ্রিমান্ড and severe punishment for that, and there will be a legal consequences for that. যদি এই শব্দটা যদি উনি উল্লেখ না করেন, উনি কিন্তু পলিটিক্যালি হি উইল নট বি স্ট্রং। আমি একমত আপনার সাথে, আমি আপনার সাথে একমত। হাসিন ভাই, আপনার কথা কি, আপনি কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? একটু যদি দয়া করে বলেন। শুনতে পাচ্ছি, আপনি আমারটা শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি, কিন্তু আমি আপনার ভিতরে ডিসকমফোর্ট দেখতে পাচ্ছি, মানে এই ভয়েসটা নিয়ে। আপনি একটু কথা বলেন, আমি দেখি, একটু আলোচনাটা আপনি শুরু করেন, আমি দেখি আলোচনাটা কোথায় যায়। এটা নেটের সমস্যা, এটা নেটের সমস্যা। আপনি কি আপনার এক কাজ করেন ভাই, আপনি অন্য এক ফোনে, এই ফোন, এটা কি আপনার ফোন না ল্যাপটপ? এটা ফোন। আপনি অন্য একটা ফোন দিয়ে লগ অন করেন। আপনি ওইটা করেন, অন্য একটা ফোনে করেন। ওকে, ঠিক আছে, প্লিজ আপনি করে আসেন। হ্যাঁ, জিয়া ভাই, আপনি আপনার কথার মধ্যে যে কথাটা বলছেন, আমি এই কথাটার ভিতরে আবার ব্যাক করি। বাংলাদেশে উনি যদি বলে যে you are going to face a consequences if you are going to fail to keep our confidentiality in regards to my policy or my government policy. আমাকে একটু বলেন, একটু আগে আপনি একটা কথা বলছেন যে তাইলে কি আমরা এখনো ওই যুগে আছি যে ভারতের আশীর্বাদে বাংলাদেশের মন্ত্রী হয়? জিয়া ভাই, একেবারে বুকে হাত দিয়া বলেন, সালাউদ্দিনের মতো লোক যেভাবে বিহেভ করে, আপনার আর আমার মধ্যে বা কারোর মধ্যে কি সন্দেহ থাকার কথা যে এ ধরনের লোকজনরা মন্ত্রী হয় ভারতের ব্লেসিং এ? আপনার আর আমার মধ্যে কি কোনো সন্দেহ থাকার কথা যখন আমির, খচ্চর, মাহমুদের মতো লোকজন মন্ত্রণালয় কন্ট্রোল করে, যেটা কি পজিশন? আরেকটা কথা, ভারতের সাথে আমাদের পানি নিয়ে বিভেদ বছরের পর বছর, 1975 সাল থেকে এখন পর্যন্ত ওই মন্ত্রণালয়তে একজন ফুল মন্ত্রী দেওয়া হয় নাই, এবং যাকে দেওয়া হয়েছে সে কাজ করতে পারে না। সে হঠাৎ করে পানি নিয়ে কথা না বইলা সে এখন কথা বলে মসজিদের রাজনীতি নিয়ে। তো আপনার, আমার বা বাংলাদেশের জনগণের কারো কি সন্দেহ থাকার কথা যে ভারতই মূলত বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করছে? আমাদের কি কোনো সন্দেহ আছে? ব্যাপারটা হলো কি যে শোনেন, ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করবে কি করবে না, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডেন্ট ভারতের উপরে না, এটা ডিপেন্ড করে আমার উপরে। আমি যদি আমার কাপড়টা খুলে দেই তাহলে তো সে যা করার করবে, আর যদি আমি কাপড় না খুলি তাহলে তোর বাপের সাধ্য নাই কিছু করতে পারে, তাই না? তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি আমার কাপড় খুলে দেই তাহলে তো করবেই। জিয়া ভাই, বেয়াদবি নিবেন না। আপনার কি মনে হয় না মেঘালয় শিলং এ গিয়ে অলরেডি কাপড় খুলে ওখানে রেখে এসেছে? এটা তো আমি বলতে পারি না এখন, কারণ এটা তো একটা মানে এইটা আবার একটা ইনভেস্টিগেশনের ব্যাপার, তো এইটা আমি এখন বলতে পারছি না। তো ভাই এখন আপনি ভাই জিয়া ভাই আমাকে যদি বলেন, এক মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি ধর্ষিতা হয়েছেন কিনা, আমি তো এখনো নিচে হাত দিয়া দেখি নাই। আরে ভাই, তোর ফিলিংস নাই, তোর নিচে হাত দেওয়া লাগবে, তুই রেপ হয়েছিস কিনা? এই সালাউদ্দিনের কথাবার্তা, সালাউদ্দিনের আচার আচরণ, সালাউদ্দিনের বডি ল্যাঙ্গুয়েজ, সালাউদ্দিনের ভণ্ডামি, এরপরে আপনার আর আমার, ভাই আপনি তো অত্যন্ত
অত্যন্ত বিজ্ঞ, শিক্ষিত, সচেতন একজন বাংলাদেশের কৃতি সন্তান। আপনার তো নিচে হাত দিয়ে দেখার দরকার নাই যে আমরা দর্জিতা হয়েছি কিনা, পুঁজি হয়েছি কিনা। হোয়াট ইজ ইউর ফিলিংস? আপনার কি মনে হয় না যে কাপড় অলরেডি খুলে দিয়ে আসছে? আমি এখানে আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে যাই থাকুক না কেন ভাই, বাংলাদেশে আর ভারতের পক্ষে ওকালতি করার রাজনীতি শেষ। এই দেশের মানুষ খুবই ভালো করে জানে। দেখেন, আমি আপনাকে বলি, একটা দেশের জনগণ যখন খুব সচেতন হয়ে যায়, তারা যখন বোঝে যে তাদের দেশকে কুরে কুরে খেয়েছে তাদের প্রতিবেশী বন্ধুত্বর নামে, সেই দেশের পক্ষে যখন আপনি ওকালতি করতে যাবেন, আপনাকে কিন্তু জনগণ কুরে কুরে খাবে না, গাপ করে খেয়ে ফেলবে। তো ওই দিন শেষ। আর ওই নিরাপত্তা উনি পাবেন না। উনি যে আশা করছেন যে উনাকে নিরাপত্তা দিবেন, সেই নিরাপত্তা উনি পাবেন না। ওই দিন শেষ। জিয়া ভাই, জিয়া ভাই, আপনার কথাকে আমি অত্যন্ত পছন্দ করলাম। কথাকে আমি শুধু পছন্দ করলাম না, মনে মনে বলি আল্লাহ যেন আপনার কথাটাই সত্যি করে। কিন্তু কি এটা দেখেন না, চিহ্নিত ভারতের দালাল, চিহ্নিত খারাপ মানুষ, চিহ্নিত এবং প্রমাণিত সরঞ্জাদা কুত্তার বাচ্চা, এদের কি পদায়ন করা হচ্ছে? আমি কি দেখছি না? আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পজিশনের দিকে তাকায় দেখেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পজিশনের দিকে তাকায় দেখেন, অর্থ মন্ত্রণালয়ের সেক্রেটারির দিকে তাকায় দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনের দিকে তাকায় দেখেন। যারা চিহ্নিত ভারতের দালাল, যারা চিহ্নিত ভারতের পাঁচাটা দেশদ্রোহী, কি পদায়ন করা হচ্ছে? যে ভাই, আমি আর আপনি কি এগুলো দেখছি না? হ্যাঁ, এখন কিন্তু কথা হচ্ছে যে আপনার তো যে আপনার যদি যে সর্ষা দিয়ে আপনি ভূত ছাড়াবেন, সেই সর্ষাতেই যদি ভূত থাকে, তাহলে তো আপনি আপনাকে আমার পয়েন্টটা হচ্ছে, প্রধানমন্ত্রী উনি যদি বাংলাদেশ যদি সবার আগে এবং বাংলাদেশের স্বার্থ যদি প্রাইমারি হয়, তাহলে ওনার অনেক কিছু করার আছে। হ্যাঁ, আমরা জানি উনি হয়তো সবকিছু একবারে করতে পারবেন না, বাট উনি কিন্তু প্রতিদিনে হি হ্যাজ টু মেক এ প্রোগ্রেস। কারণ যদি একদিন আপনি পিছিয়ে যান, এটা আমি আপনাকে একটা কথা বলি, আমার একটা ফোর্স কমান্ডার ছিল, হ্যাঁ, তো উনাকে জিজ্ঞেস করা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করলাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি মোটিভেশন কিভাবে পান? মানে লোকটা ছিল একেবারে এতই কর্মঠ, এতই নিরলস এবং যে এত স্পিডি যে উনি মুখে বলার আগে উনি আদেশ নির্দেশ বের হয়ে যেত। হাউ ডু ইউ গেট দিস মোটিভেশন? তো উনি বলতেছে, দেখো, তুমি রাত্রে যখন ঘুমাতে যাবা, ইউ শুড আস্ক ইউরসেলফ যে তোমাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি যদি একটা রাষ্ট্রের দায়িত্বে থাকো, তাহলে তুমি জিজ্ঞেস করবে নিজেকে, আমি আজকে আমার রাষ্ট্রের জন্য কি কাজ করলাম এবং রাষ্ট্রের জনগণের জন্য কি কাজ করলাম। আমার যদি সেই কাজ, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কাজ যদি আমি না করে থাকি, তোমার মনে রাখবে তোমার রাতে কিন্তু ঘুম হওয়ার কথা না। কারণ পরের দিনে তোমার কাজ দ্বিগুণ বেড়ে গেল। তোমার আগের দিনের কাজ এবং সেই আগামী দিনের কাজ, দুটো দিনের কাজ তোমার একদিনে করতে হবে। সুতরাং উনি যত দেরি করবেন এগুলি, তত উনার কিন্তু কাজের কিন্তু পাইল আপ হতে থাকবে। সুতরাং আমি মনে করি যে উনি প্রতিদিনে নিজেকে জিজ্ঞেস করবে যে আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমাকে মানুষ আস্থার সাথে আমাকে এই দেশটা পরিচালনার দায়িত্ব দিয়েছে একটা শর্তে, সেটা হলো বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং বাংলাদেশ যেন স্বাধীনভাবে তার সমস্ত নীতি বা পলিসি জেনারেশন ইমপ্লিমেন্ট করতে পারে। এই ক্ষেত্রে যেন কেউ আমার বাধা হয়ে না দাঁড়ায় এবং কেউ যেন জনস্বার্থের বিরুদ্ধে কোনো কিছু না করতে পারে, এটাই তার দায়িত্ব। এবং এই দায়িত্বটা উনি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করা উচিত এবং জিজ্ঞেস করে যদি এটার উত্তর উনি হ্যাঁ সূচক পান, তাহলে উনি উনার দিনের কাজটা করেছেন। এটার উত্তর যদি না সূচক হয়, তাহলে পরের দিনে কিন্তু ওনার দায়িত্বটা আর এক গুণ বেড়ে গেল। তো সুতরাং উনি যত এটা দ্রুত করবেন, যত দ্রুত এই প্রশ্নটা নিজেকে করবেন ঘুমানোর আগে, তত দ্রুত উনি কাজগুলি সমাধান করতে পারবেন এবং ঘুম ওনার ভালো হবে। আর তা না হলে ওনার ঘুম ভালো হবে না। ওকে জিয়া ভাই, আমরা হাসিন ভাই আবার ভয়েসটা আমি শুনতে চাচ্ছি। হাসিন ভাই, এবার ঠিক হয়েছে? এখন কি শুনতে পারেন ভাই আমাকে? জি, আমরা আগের চেয়ে একটু অনেক ভালো শুনতে পাচ্ছি, অনেক ভালো শুনতে পাচ্ছি। হাসিন ভাই, আপনাকে আমি আবার কোশ্চেন গুলো রিফ্রেশ করি। আমি এবং জিয়া ভাই এতক্ষণ আলোচনা করেছি যে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। এই চীন সফর ঠেকাতে গত 3 মাস ধরে তারা একটা প্ল্যান করেছে, কি কি করবে একটার পর একটা। তারা এটা শুরু করেছে ওই ত্রিবেদীকে বাংলাদেশ ঝুঁকানো দিয়ে, 81 ফুট রাম মূর্তি দিয়ে,
তারপরে বাংলাদেশে হামাস আছে, তিস্তার গেট খুলে দিয়া, পানি ছাইরা দিয়া, ঢাকায় হিন্দু প্রদেশের জন্য চৈতালি, তৈতালি, বৈতালি এ ধরনের লোকজনদের নামাইয়া দেওয়া, মানে একাধিকবার। এখন আমাদের একটা ফরেন পলিসি এক্সিকিউশনে আমাদের প্রধানমন্ত্রী এককভাবে একটা সিদ্ধান্ত নিবে এটার বিরোধীর জন্য, এই একের পর এক একটা সমস্যাগুলো ওনার সামনে ছুড়ে দেওয়া হলো। এবং গত 2 দিন উনি এখনো চীন সফর শেষ করছে কি করে নাই, ভারতের মিডিয়া বলছে তারেক রহমানের চীন সফর ব্যর্থ। এই সার্বিক বিষয়টাকে আপনি কিভাবে দেখেন কর্নেল হাসিন? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনি কি মনে করেন ভারত কখনো বলবে চীন সফর সফল হয়েছে? না, ভারত যা বলবে তার উল্টাটাই ধরবেন, এটি সহজ সমীকরণ। এই 54 বছর স্বাধীনতার পরে আমরা ভারত থেকে একটা কোনো ভালো সুবিধা পাই নাই। ইমেতে জিয়া স্যার বলছে আমাদের আন্ডারওয়্যার মিসিং। আমি তো বলি আন্ডারওয়্যার পাওয়ার সুযোগ নাই, আন্ডারওয়্যার ভারত বিক্রি করে দিছে। আমাদের অবস্থা এমন পর্যায়ে গেছে, আমরা বলি স্বামী স্ত্রীর সম্পর্ক। আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো দেশে সেনাবাহিনীর দরকার নাই, আলহামদুলিল্লাহ ভাঙে দেয় নাই। অশেষ রহমত 24-এর পরে ফিরে আইছি, এই ত্রিবেণীকে মর্যাদা দেওয়া হয়েছে মন্ত্রী। আর ওরা যদি প্রধানমন্ত্রীর বেতন মাতামাতা দেয়, আমাদের যাদের ম্যাটার এট অল, সে প্রোটোকলের জয়েন্ট সেক্রেটারি, দরকার 10 বার ডাকা হবে দিনে, আর ফয়সালা করতে হবে, ওই দিন শেষ। ওই নম করা আর ওই মিনমিন করার দিন শেষ। আমি মনে করি প্রধানমন্ত্রী একটা চমৎকার কাজ করছেন, যেটা খালেদা জিয়া করেছিলেন। 63 ডিস্ট্রিক্টে বোমা ফোটানো হয়েছে জেএমবি দিয়া, ওটা ভারতের প্রজেক্ট। মহান আল্লাহ শুক্রিয়া, 3 বছরে কোনো প্রজেক্ট কাজে লাগে নাই। না লাগার তো কথা ভাই, পুরো বাংলাদেশ এন্টি ইন্ডিয়ান হয়ে গেছে। এখন উনি ওই বেটা এখন বলছে আবার টুরিস্ট ভিসা, তা আমরা এই রেগেস্টে কাজ করব? ভারতের মুসলমানের নিরাপদ না, আমি আবার টুরিস্ট হিসেবে কেমনে যাই? আপনি ভাই হাসিন ভাই, আপনাকে একটা ভিডিও দেখাই। আপনি ট্যুরিস্ট ভিসার কথা বলছেন, বাংলাদেশের কোন হারামজাদি বেটি ভিসার মার্কেটিং এর জন্য গেছে, আরে দাওয়াত দিয়া নিছে ভারতীয় হাই কমিশনে এই ভিডিওটা বানানোর জন্য। হাসিন ভাই, একটা জিনিস আপনি খেয়াল করেছেন, দীনেশ ত্রিবেদীর সাথে ভিসা নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়ালা একটা লোক এবং হিজাব পরা একটা মহিলাকে খুঁজে বের করা হলো। এটা কি? আর কোন লোক খুঁজে পায় নাই, দাঁড়িয়ালা এবং হিজাব পরা। না, এই সব কর্মকাণ্ড হলো অসৎ, আমাদের মধ্যে বিতর্ক সৃষ্টি করা। আমাদের গোয়েন্দাদের উচিত এই ত্রিবেদীর সকল আচরণ গতিবিধি মনিটর করা এবং কন্ট্রোল করা। ইচ্ছা মতো যেখানে সেখানে যাইতে পারেন না। আর আপনার যেটা আলোচনার মধ্যে আনতেছিলাম আমাদের দলের মধ্যে, যে একটা রাষ্ট্রদূতাবাস এত থাকার দরকার নাই, উই মাস্ট কন্ট্রোল। আমাদের এমন কিছু পাই না যে ভারত থেকে আমাদের যাইতে হবে, আনতে হবে, এত মহব্বত নাই। ভারতের মুসলমানরাই এখন ভারতের বিপজ্জনক। আমি আবার নিজের বিপদ আমি আনবো কেন? যারা সুশীল তারা যাক, সাধারণ জনগণ যাওয়া উচিত না। আর আমি খুবই খুশি বা মানে বলবো যে বিএনপির কাছে এতটা পাবো আশা করি নাই। এই চীন সফর, এটা তো আসলে ভারত চিন্তাই করতে পারে নাই। প্রথমে আইসা ভারতে যাবে, কলামূলা খাবে, ঘোরাশোনা করে, এই কত রকম তাদের প্রত্যাশা থাকে। আমি স্বাধীন করে দিছি, এই দেশ তো আমার। এই যে মানসিকতা ভারতের পরিবর্তন করতে হবে। আমরা তার রাজ্য না, আমরা ঘুরে দাঁড়াতে মাথা উঁচু করতে হবে। আর আমাদের এখন মনে হয় বিএনপি অনেক ঘুরে গেছে এবং আস্তে আস্তে ঘুরবে, ইনশাল্লাহ রাইট ট্র্যাকে আসবে, এটাই দরকার। আর ভারতকে ভয় পাওয়ার ভাই কিছুই নেই। আমি তো বললাম আমরা এক জাতির দেশ, যে দেশের বাঙালি হলো গিয়ে আপনার 98+%, সেই দেশে তো ভয় পাওয়ার কিছু নেই ভারতকে। ভারত কি করতে পারে? লালমনিরহাটে আসতে দেবে না, ওর বাপের জায়গা নাকি? এটা আমাদের জায়গা। দরকার লালমনিরহাট বর্গা দেবো চীনকে। আর ওই শমশেরনগর এয়ারপোর্ট আছে সিলেটের, ওটা খালি পড়ে আছে দেবো পাকিস্তানকে। আমাদের ইচ্ছা, আমাদের ডিজায়ার,
আমাদের সার্বভৌমত্ব। ভারত থেকে জিজ্ঞেস করে আমার সার্বভৌমত্ব নিশ্চিত করবো না। ভারতের সব জিনিস ভেজাল। আমাদের কিছু অস্ত্র ছিল 9mm কার্বাইন, গুলি করলে বাইরে হয় ইচ্ছা মতো, নাহলে নাও বার হইতে পারে, বিপদ। ওর সব জিনিসের মধ্যে ভেজাল। আমাদের যতখানি ক্ষতি করছে আওয়ামী লীগ, আর কোন রাজনৈতিক দল এত ক্ষতি করে নাই। এখন একটু সময় লাগবে, আমাদের ভয়টা কেটে যাক, ইনশাল্লাহ কেটে যাবে। চীন থেকে ঘুরে আসার পর আমরা সবকিছু আস্তে আস্তে পরিবর্তন করবো, তিস্তাও করবো, পদ্মাও করবো, দেখবেন সোজা হয়ে যায় ভারত, ইনশাল্লাহ। ওকে, হাসিন ভাই, একটা কথা আমি আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, তারেক রহমান বিদেশে অর্থাৎ চায়না গেছে, চায়নায় ওনার এজেন্ডা কি কি? এটা একটা কনফিডেন্সিয়াল। একটা সরকার প্রধান বিদেশে গেলে কোন কোন বিষয়ের উপরে কথা বলবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সাথে, এটা একমাত্র তারেক রহমানেরই জানার কথা। ভারতের মিডিয়া একেবারে লিস্ট ধইরা একটার পর একটা তারেক রহমান কি চাইবে এগুলো জানে, এবং এগুলো এমন ভাবে বলে হুবহু মনে হয় তারেক রহমানের যে কাগজ বা কম্পিউটারের স্ক্রিনশট নিয়ে ওখানে ছাপায়। এটা কেমনে ছাপাইলো, কেমনে জানে এগুলো? ভাই আপনি দেখেন, প্রধানমন্ত্রী লাল টেলিফোনে তার কেটে ফেলছে। আমার রক্তে রক্তে ভারতের চর আমার দেশে। এই চরের জন্য আপনি বলছেন গুপ্তচর বিচার, সেটাও তখন হয় না। এর দরকার তো, এই গুপ্তচর গুলি ধরতে পারলে, কয়েকটা প্রকাশ্যে ফাঁসি দিলে সব শুধু হয়ে যাবে। বিকজ প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে রয়ের লোক, এরাই এই কাজগুলো করে। সম্পূর্ণ কপি দিয়ে দিয়েছে, এই নিয়ে আলোচনা হবে, তারা কাউন্টার ন্যারেটিভ করতেছে। আমি এই জন্য বলি, ভারত যাই বলবে তার উল্টা করবেন, এটাই হলো সমাধান, এছাড়া আর কিছু করার নাই। ধন্যবাদ ভাই। না হাসিন ভাই, আপনাকে আমি একটু বলি আপনাকে, এটা কষ্টের কথা। আমি আর জিয়া ভাই আলোচনা করেছি, আমি আবার জিয়া ভাইয়ের কাছে যাব। হাসিন ভাই, আপনার মনে আছে কিছুদিন আগে শামসুজ্জামান দুদু আরো বিএনপির কয়েকজন যুব দল নেতা এরা চায়না গেছে? আপনি শুনছেন চায়না গেছে? ওকে, আপনি কি জানেন তারা চায়না যাওয়ার আগে ভারতীয় হাই কমিশনে ভিজিট করছে? এবং এটা লজ্জাজনক, কেন ভারতীয় ভাই শুধু যাওয়ার আগে, চায়না যাওয়ার আগে তারা ভারতীয় হাই কমিশনে গেছে, এবং আরেকটা মজার কথা, ওইখান থেকে ব্যাক করে পুনরায় তারা ভারতীয় হাই কমিশনে গেছে। আমাকে একটু আপনি বলেন তো কেন জানেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন চায়না গেল, যাওয়ার আগে ভারতীয় হাই কমিশনে গিয়ে ব্রিফ করে আসছে যে ভারতের কি কি এজেন্ডা আছে, কিভাবে এটাকে ব্যাখ্যা করবে। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করা হয়েছে যে তোমাদের কনভারসেশন গুলো এইরকম হবে। এখন শামসুজ্জামান দুদুর মতো অপরিপক্ক, অদূরদর্শী একটা হারামজাদা টাইপ লোক যদি লোকজন নিয়ে চায়না যাওয়ার আগে ভারতীয় হাই কমিশনে যায়, তার মনে হয় কি শামসুজ্জামান দুদুরে ডিকটেট করা হয়েছে না? মির্জা ফাকের মতো লোকজনের যদি তারা ডিকটেট করে, তাইলে তারা এভাবে গেছে। এখন অনেকে মনে করে তারেক রহমানের পাশে যে হুমায়ুন কবির নামক একটা অশিক্ষিত বর্বর এবং কুত্তা আছে, যে নিজেকে শিক্ষিত দাবি করে। জিয়া ভাই এবং হাসিন ভাই, আপনাদের দুইজনরে বলি হুমায়ুন কবির সম্পর্কে। সে বলছে সে ফরেন পলিসিতে অক্সফোর্ড না ক্যামব্রিজ থেকে পাস করছে, ইন্টারন্যাশনাল রিলেশনে। জিয়া ভাই এবং হাসিন ভাই, আমার নাম জেকব মিল্টন। আমি নিজে ক্যামব্রিজে যখন যোগাযোগ করে বললাম ইন্টারন্যাশনাল স্টাডিজে 1993, 94, 95, 2000, 2018, 19 পর্যন্ত এই নামে কেউ অ্যাডমিশন নিছে কিনা, পাস করছে কিনা, তারা 2009 সালে একটা অ্যাডমিশন দেখে, কিন্তু কোনো লেখাপড়া দেখে না, কোনো অ্যাটেন্ডেন্স দেখে না। যেই বছরে হুমায়ুন কবির পাশের কথা বলে, ওখানে পাস দূরে থাক, ওই পরীক্ষাই ওই বছর হয় নাই। মেহেদি আমিন নামে আর এক কুত্তা আছে, তারেক জিয়ার পাশে ঘুরে ফেরে, নিজের ডক্টরেট করে। সে বলছে কুইন্স কলেজ, নিউ ইয়র্ক সিটি, সেখানে গ্রাজুয়েশন করছে। আমি যখন কুইন্স কলেজে যোগাযোগ করলাম, বলছে সে তো গ্রাজুয়েশন করে নাই, পরীক্ষাই দেয় না। সে আবার বাংলাদেশে গিয়ে এখন করে এইসব কাজ করে। এখন আপনাকে আমি বলি, আমির খচ্চর মাহমুদের দুইজন অ্যাসিস্ট্যান্ট আছে। আমির খচ্চর মাহমুদের দুইজন অ্যাসিস্ট্যান্ট।
একজন হচ্ছে হুমায়ুন কবির, আর একজন হচ্ছে মাহাদি আমিন। এরা তারেক রহমান কোথায় যাবে আর না যাবে এটা সব সময় নোট করে। আপনি কি জানেন এর মধ্যে তারা এক কেচাল বাজায় দিছে? প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাবে, সেখানে একটা প্রস্টিটিউটকে ঢুকায় দিছে। ওই প্রস্টিটিউট এয়ারপোর্টে দাঁড়াইয়া তারেক রহমান আর খলিলুর রহমান আর হুমায়ুন কবিরের সাথে সেলফি তুলে। এখন আমি এই কথাগুলো কেন টানলাম? একটা কারণে। আমি বলছি তারেক রহমানের চাইনিজ এজেন্ডা কি এটা একমাত্র তারেক রহমান জানে, খলিলুর রহমান জানে, অথবা তার ইনার সার্কেল জানে। ভারতীয় হাই কমিশন এবং মিডিয়া লাইন বাই লাইন কেমনে জানে ভাই? গত 2-3 দিনে ভারতে যেভাবে তাকে নিয়ে বলা হইতেছে চায়না সফর ব্যর্থ, কি মনে হয় না হাসিন ভাই তারেক রহমানের আশেপাশে যারা আছে তারাই এই খবরগুলো পাস করতেছে? অবশ্যই হাসিন ভাই, ভাই ভাই তারেক রহমান উচিত হবে এই কাজগুলো করছে তাদের আইডেন্টিফাই করে আইনে দেওয়া না এবং বিএনপি থেকে সরে রাখা। এদের উপর আস্থা রাখে আমরা দেশ চালাতে পারবো না, দেশ আগাইতে পারবে না। আমরা ভারত থেকে বেরিয়ে আসতে যাচ্ছি, তারা আমাদের ভারতের ভিতরে ঢুকাচ্ছে, জনগণের সাথে গাদ্দারি। আমি মনে করি একটু সতর্ক হইতে হবে, একটু না ভালো সতর্ক হইতে হবে। নেক্সট টাইম দরকার হলে আগামী বছর আবার যাবে, সমস্যা কোথায়? ভারতে আপনি বলতেছেন ওনাদেরকে চেক করতে হবে, বিচার করতে হবে, ভেরিফাই করতে হবে। আপনি ভেরিফাই করতে দিবে সালাউদ্দিনের কাছে। আপনি কি মনে করেন সালাউদ্দিনের কাছে ভারতীয় চর ধরতে দিলে সালাউদ্দিন ভারতীয় চর ধরবে, নাকি কেউ যদি ভারতীয় চর নাও হয় তাহলে চর বানাবে? কোনটা? ভাই আমরা পজিটিভ চিন্তা করি, তারেক রহমান এতটা আশা করি নাই, বাট উনি তো বুঝতে পারবেন। আমি তো বলছি তারেক রহমান করতে পারেন, ওনার নিচে ওনাদের মেয়েদের ভেরি, আমি বলবো এক গুণগত মানে অনেক ভালো, সঠিক পথে বাপকে চালাতে পারবেন। উপদেষ্টা হিসেবে ওনার মেয়েকে আনুক, সুন্দর ভালো চলবে। এসব আবল তাবল লোক যেগুলি বললেন দরকারই নেই। দেশ চালাতে গেলে এত কিছু লাগে না, ব্যক্তি সৎ, দেশপ্রেম, জনগণ কি চায়। আমি পজিটিভ দেখি, ইনশাআল্লাহ উনি পরিবর্তন হবে। ওনার মধ্যে ভয় আতঙ্ক থাকে, আমাদের বুঝতে হবে যে উনি অনেক দিন পর আইছেন নবীন রাজনীতিতে। একটু সময় দিই, 6 মাস 1 বছর, আমার মনে হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন, জনগণের প্রত্যাশা পূরণ হবে। এই লোকগুলি সমস্যা সৃষ্টি করতেছে, একটা দূরত্ব সৃষ্টি করতে জনগণ থেকে আমাদের তারেক রহমানের সাথে। ভারতকে তারা এখনো মানে কি বলবো, এখনো মানে নেতা না, এদেরকে গুরু মানে, যার জন্য যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ওইখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আসলে ভারতের কাছে অনেক কিছু তাদের মানে মুচলেখা দিয়ে আইছে এই ব্যক্তিবর্গ, যার জন্য আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। সঠিক পথে না আসে এদের দেওয়া উচিত। ধন্যবাদ ভাই। ওকে, ব্রিগেডিয়ার জি আপনাকে আমি জিজ্ঞাসা করি, কর্নেল হাসিন বলছে যে ভারতীয় চরদেরকে ধরার জন্য ইনভেস্টিগেট করা উচিত। তো ইনভেস্টিগেট কে করবে? সালাউদ্দিন। ইনভেস্টিগেট কে করবে? পুলিশ প্রধান। ইনভেস্টিগেট কে করবে? কয়সার রশিদ চৌধুরী, ডিজিএফআই। ভাই এদের কাছে ভারতীয় চররে ইনভেস্টিগেট করতে দিলে যে ভারতীয় চর না, উল্টা তো তারে আরো চর বানাবে। এরা কি আসলে ইনভেস্টিগেট করবে? আমি যেই নামগুলো বললাম, জিয়া ভাই ইনভেস্টিগেট করবে কিনা সেটা তো অ্যাকচুয়ালি দায়িত্বটা দিলে তখন বোঝা যাবে। কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা বলি, যে সেটা হলো যে আপনি যে বললেন যে ভারতীয় মিডিয়া বিভিন্ন রকম প্রপাগান্ডা করেছে, ব্যর্থ হয়েছে। আমি আপনাকে বলি, বাংলাদেশের মোট 15টা থেকে 17টা ডকুমেন্ট সাইন হওয়ার কথা চায়নার সাথে। তার মধ্যে 13টা হলো আপনার সমঝোতা স্মারক, 2টা চুক্তি, একটা ওয়ার্কিং প্ল্যান এবং একটা প্রোটোকল। এইটাই হলো এবারের এজেন্ডা। এবং এর মধ্যে আছে যেটা, সেটা হলো মংলা বন্দরের আধুনিকায়ন, যেটা অলরেডি যে চায়না ইন্ডিয়ার কাছে ছিল, সেখান থেকে সেটাকে ডিলিঙ্ক করা হয়েছে, করে এই দায়িত্বটা চায়নাকে দেওয়া হয়েছে। এটা হলো প্রথম চপটাঘাত। তারপরে যেটা করা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের বাস্তবায়ন, যেটা যে সমস্ত গ্লোবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে সেগুলি। সেকেন্ড হচ্ছে গ্রিন এনার্জি, এটার উপর কাজ করবে। তারপরে জিওলজিক্যাল সার্ভে, সেটার উপর কাজ করবে। এইগুলি তো আমাদের প্রায়োরিটি, কারণ আমাদের এই মুহূর্তে জ্বালানি তেলের প্রয়োজনে আমরা সবসময় আমদানি নির্ভর হয়ে থাকে, আমাদের কোনো এক্সপ্লোরেশন হচ্ছে না। এতদিন আমরা ওয়েস্টার্ন কোম্পানিগুলিকে দিয়ে এক্সপ্লোরেশন করেছি এবং তাদের বিভিন্ন রকম আপনার বিজনেস
মডেল আছে, সেই মডেলের মধ্যে থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু হচ্ছে না। সুতরাং বাংলাদেশ একটা অল্টারনেটিভ খুঁজছে যে এই জায়গায় যদি তারা আমাদেরকে হেল্প করতে পারে। প্রথম কথা হলো এখন চাইনিজ যে টেকনোলজি সারা বিশ্বে কিন্তু এখন দে আর ইনফ্যাক্ট ওভারটেকিং, অনেক জায়গায় তারা আমেরিকান টেকনোলজির সাথে অলমোস্ট নেক টু নেক। তো আমরা এই টেকনোলজিগুলি দিয়ে যদি আমরা আমাদের রিসোর্সগুলি আইডেন্টিফাই করে সেগুলো যদি এক্সপ্লোর করতে পারি, তাহলে আমি মনে করি যে এটা একটা বিরাট গেইন। এবং সেই রাস্তায় যদি আমরা তাহলে এখানে ব্যর্থ হওয়ার তো আমি কোনো কিছু দেখি না। সেকেন্ড হচ্ছে যে আপনার এআই যে আপনার রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনটাকে বাংলাদেশে কিভাবে কাজে লাগানো যায়। এবং আরো জানতে চেয়েছে তারেক রহমান সাহেব, যেটা জানতে চাইছেন যে তারা যে র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট করলো, এই র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্টের মডেলটা আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারি কিনা। তো এইগুলিতে আপনার ভারত তো খুশি হওয়ার কথা না, সে তো একটু প্রোপাগান্ডা করতেই থাকবে যে তো এই বিষয়গুলি যখন আলোচনা হয় তখন তো আমার মনে হয় না যে এই ভিজিট কোনোভাবেই এটাকে ব্যর্থ বলা যেতে পারে। আর ব্যর্থ হলো কি না হলো সেটা তাদের এত মাথা ব্যথার কি আছে। বা তারেক রহমান ব্যর্থ খেলে কি টাকা আনার জন্য তো সে যায় নাই। সে যখন এই সমস্ত জায়গায়, এবং আপনি দেখেন এই প্রথমবারের মতো যে প্রায় মোর দেন 125 দ্য বিগ ইনভেস্টার্স তারা তারেক রহমানের সাথে মিটিং করেছে এবং তারা তাদের পসিবল, এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এর আগে ডক্টর ইউনূস সাহেব গিয়েছিলেন, সেখানেও এরকম একটা মিটিং হয়েছিল, বাট ডক্টর ইউনূস সাহেবের পক্ষে কোনো ডেফিনিটিভ অ্যাকশন নেওয়া সম্ভব ছিল না, বিকজ হিজ টেনিউর ওয়াজ অ্যাবসলিউটলি ডিফাইন্ড, যে উনি 18 মাস পরে উনি হয়তো থাকবেন না। এই সমস্ত পলিসি ইমপ্লিমেন্টেশন একটা রাজনৈতিক গভর্নমেন্টের দরকার। তারেক রহমান সাহেব এই মুহূর্তে যে রাজনৈতিক অ্যাডভান্টেজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, হি ইজ দ্য লাকিয়েস্ট প্রাইম মিনিস্টার, যে কিনা সরকারি দল এবং অপোজিশন দুইজনেরই সমর্থন পাচ্ছেন এই সমস্ত কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য। এবং বিশেষ করে বিরোধী দলের যারা আছেন তারা চান যে তারেক রহমান সাহেব যেন পুরো টেনিউরটা নির্বিঘ্নে কাটাতে পারেন। কারণ এই নির্বিঘ্নে যদি আমরা একটা রাজনৈতিক দলকে কাটাতে না দেই, যেটা ভারত সবসময় চেষ্টা করেছে। আমি আপনাকে একটা কথা বলি, তারেক রহমান সাহেব 1825 দিন ক্ষমতায় থাকবে। এই 1825 দিনে ভারতের 1850টা পরিকল্পনা আছে তারেক রহমানকে তার রাস্তা থেকে সরানোর, অর্থাৎ তার লক্ষ্যে উনি আগাতে দিবে না। এবং এই লক্ষ্য বাস্তবায়নে তারেক রহমানের যে দল আছে, দলের মধ্যে একটা গ্রুপ আছে, তারা এই কাজ করেই যাচ্ছে তাকে ডিসলোকেট করার জন্য। আমার পয়েন্টটা হচ্ছে ওনার প্রাথমিক দায়িত্ব হলো এই লোকগুলিকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে রীতিমতো পাছায় লাথি দিয়ে বের করে দেওয়া তার টিম থেকে। তাহলে তা না হলে উনি আগাতে পারবেন না এবং বাংলাদেশের মানুষ উনার এই শাসনের বেনিফিট পাবে না। কারণ তারেক রহমান সাহেব আপনি যে যতই বলুক না কেন, আই ক্যানট বিলিভ দ্যাট হি ইজ ইনভলভড ইন করাপশন। I don't want to believe and I will not believe, because আমি জানি এর আগে উনি এগুলির মধ্যে ইনভলভ ছিলেন না। উনি যেটুকু যা করেছেন দলের জন্য করেছেন, উনি ব্যক্তিগত ফায়দার জন্য কিছু করেন না, আর ওনার প্রয়োজনও নাই। তাহলে আপনি একটা মানুষকে ডিফেম করার জন্য বাংলাদেশের যে পত্রিকাগুলি তখন ছিল, এই প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা, তারেক রহমানকে প্রতিদিন ভিলিফাই করেছে। তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে, তারা বিএনপিকে একদিন শান্তিতে ক্ষমতায় থাকতে দেবেন, এটা তো শেখ হাসিনার প্রমিস ছিল। আর তার যে প্রমিসটাকে বাস্তবায়ন করেছে ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং আর আমাদের দেশের কিছু বেঈমান নালায়েক এবং কুলাঙ্গার, তারা এই ভারতীয় রকে তারা হেল্প করেছে এবং এখনো করে যাচ্ছে। আমার মতে উচিত এই ক্যারেক্টারগুলিকে আইডেন্টিফাই করা এবং রীতিমতো জনসমক্ষে তাকে বিচার করা উচিত এবং তাকে ফাঁসি দেওয়া উচিত। কারণ দেশের বিপক্ষে যে কাজ করবে তার থেকে বড় বেঈমান আর কেউ নাই, তাকে কোনো বিশ্বাস করার কোনো কারণ নেই। ওকে জিয়া ভাই, জিয়া ভাই আমি একমাত্র তিনি সুষ্ঠুভাবে আগাতে পারবেন। আর চায়নার সাথে যে বিষয়গুলি, আমি কিন্তু ভাই এগুলি আমি উইথ কনফিডেন্ট আই এম টেলিং ইউ দিজ আর দ্য থিংস দ্যাট হি হ্যাজ ডান। সুতরাং এইগুলি নিয়ে এবং আরো আমি বলি আপনাকে, আর আলোচনায় যে কারণে আপনার এই যে অ্যানিকে ডেকে নেওয়া হলো, সেটা হলো তিস্তা নদীর প্রকল্প নিয়ে নিশ্চয়ই কোনো আলোচনা হয়েছে এবং একটা কোনো ডেফিনিটিভ কিন্তু প্ল্যান হয়েছে। তা না হলে তাকে এরকম জরুরি ভিত্তিতে কেন ডেকে নেওয়া হলো? তারপরে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে আমাদের যে বাণিজ্য এবং বিনিয়োগ ঘাটতি সেগুলির ব্যাপারে, তারপরে রিসাইক্লেবল এনার্জি সেটা নিয়ে, তারপরে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে, তারপরে টেকনোলজি ট্রান্সফার, তারপরে হলো ডিফেন্সে তো চায়না কিন্তু সবসময় আমাদের ডিফেন্স মেজর সাপ্লায়ার অফ আওয়ার ডিফেন্স, এবং আমরা কিন্তু অ্যাকচুয়ালি চাইনিজ ইকুইপমেন্টের সাথে পরিচিত।
তো এই জিনিসগুলি কিন্তু এই ব্যাপারে, আর প্রেসিডেন্ট শি জিনপিং উনি যে ওনার যে এখন রাজনৈতিক অবস্থান সারা বিশ্বের কাছে, হি ইজ দি লিডার অফ দি গ্লোবাল সাউথ। ওনাকে বলা হয় হি ইজ দি লিডার অফ দি গ্লোবাল সাউথ। এই গ্লোবাল সাউথের লিডারের সাথে আমাদের সম্পর্ক, আমরা উই আর পার্ট অফ দি গ্লোবাল সাউথ, এবং গ্লোবাল সাউথের পার্ট হিসেবে গ্লোবাল সাউথের লিডারের সাথে আমাদের সম্পর্ক রাখাটা ইট ইজ এ প্রাইমারি ডিউটি অফ আওয়ার পিপল, এবং এইভাবেই আমাদের দেশ এগিয়ে যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনো এখানে বিনিয়োগ করার মতো অবস্থা তাদের নেই, এবং তাদের এমন কোনো কিছু আমরা ইনফ্রাস্ট্রাকচারও আমাদের কাছে নাই যেখানে মার্কিন বিনিয়োগ আসবে। সুতরাং আমাদের বিনিয়োগ যেখান থেকে আসতে পারে আমাদের সেখানেই যেতে হবে, এবং সেটার জন্য আমি বলবো মালয়েশিয়া একটা, যেটা উনি বলেছেন এটা হালাল যে ইন্ডাস্ট্রি, এটা নিয়ে উনি কাজ করেছেন। আর একটা হলো চায়না। এর পরে এবং আরেকটা জিনিস হলো বিএনপির কিন্তু সবসময় কিন্তু একটা উদ্দেশ্য ছিল আসিয়ানদের সাথে। বিএনপি, আসিয়ান হলো $3.84 ট্রিলিয়ন একটা ইকোনমি, আমাদের হলো $511 বিলিয়ন ইকোনমি। আপনার মনে রাখতে হবে, আপনি আসিয়ান কান্ট্রিজে যতগুলি দেশ আছে তার ভিতরে কিন্তু যদি আমাদেরকে ঢুকানো হয়, উই আর দি 4th লার্জেস্ট ইকোনমি, উই উইল বি দ্য 4th লার্জেস্ট ইকোনমি, উই হ্যাভ লট অফ থিংস টু গিভ। তো আমি বলবো যে তারেক রহমান সাহেবের এই যে ইনিশিয়েটিভ, যে মালয়েশিয়াকে, প্রথমে কথা হলো ইউ নিড এ ফ্রেন্ড উইদিন দ্য টিম, যেখানে আপনি ঢুকতে চান, আপনার একজন আপনার একটা কান্ট্রি লাগবে, আপনার একটা লিডার লাগবে হু ইজ ফ্রেন্ডলি টু ইউ। তো আমি মনে করি মালয়েশিয়া হলো সেই লোক। ইন্দোনেশিয়া হতে পারে, ইন্দোনেশিয়া ইজ দ্য লার্জেস্ট ইকোনমি। ইন্দোনেশিয়াকে এর পরের টার্গেট হওয়া উচিত তারেক রহমান সাহেবের ইন্দোনেশিয়া যাওয়া, নট ইন্ডিয়া। উই হ্যাভ নাথিং ইন ইন্ডিয়া। আমাদের অনেক কিছু আছে ইন্দোনেশিয়ার সাথে ডেভেলপ করার। ইন্দোনেশিয়া ইজ এ মুসলিম কান্ট্রি, 1 2 নম্বর হচ্ছে লার্জেস্ট ইকোনমি, ইটস $1 ট্রিলিয়ন ইকোনমি। তো আমরা কথা হলো যে ইন্ডিয়া ইজ অলসো $1 ট্রিলিয়ন ইকোনমির কাছে যাচ্ছে। তো আমি ইন্দোনেশিয়ার কাছে, ইন্ডিয়ার কাছে না যে আমি ইন্দোনেশিয়ার কাছে যাব, যেখানে আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই আমার। এই জিনিসগুলি তো তারেক রহমানকে কে বুঝাবে? তার ফরেন মিনিস্ট্রি বুঝাবে, এটাই তাদের কাজ। তো আমরা ছিল সেই পলিসি, এটাকেই আমার মনে হয় প্রমোট করা উচিত। জি বলেন। ওকে, আমি হাসিন ভাই আপনার কাছে জিজ্ঞাসা করব, জিয়া ভাই কথাগুলো আমি যখন মন্ত্রমুগ্ধের মতো শুনি, এর অর্থ কিন্তু একটা, আমি তাকে থামাই না, কারণ হি ইজ অন দ্য রাইট ট্র্যাক। একটা সাবজেক্ট দেওয়ার পরে একজন ভদ্রলোক যখন এটা স্টাডি করার পরে ডেলিভার করে, আমি ওখানে থামানোর কিছু দেখি না। কিন্তু আমি একটা জায়গায় থেমে যাই। একটা কথা আছে না, আমি যারে দিয়ে ভূত ছাড়াবো, কিছুক্ষণ আগে জিয়া ভাই বলছে তাকেই যদি ভূতে পাইয়া বসে থাকে। উনি একটা কথা বলছে খুব কনফিডেন্টলি, জিয়া ভাই বিশ্বাস করে যে তারেক রহমান ব্যক্তি হিসাবে কোনো দুর্নীতির সাথে জড়িত। আপনি কি সেম কথাটা কনফিডেন্টলি বলতে পারেন যে তারেক রহমান আসলে তার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতি করে নাই এবং করবে না? ভাই একটা জিনিস বুঝবেন, এই রাজনীতি বলাটা অনেক খারাপ। ব্যক্তি তারেক অপরাধী হওয়ার কথা না, মা ছিল, মা তো সাথে ছিলেন। আর উনি যে ভদ্রমহিলাকে বিবাহ করছেন, গুণগত মানে অনেক মানুষের দূর দূরে থাকে, সংশোধনের স্কোপ থাকে। বাট আমার জানা মতে আমি কোনো কথা প্রথম আলো, ডেইলি স্টার নিউজ তার ভিত্তি করে এত দর্শক করা ঠিক না। উনি যে ভদ্রলোকের সন্তান শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সন্তান, এমনটা যা হয়েছে মিথ্যাচার, এবং তার উপর অনেক অন্যায় জুলুম হয়েছে, অনেক প্রভাবনা আছে। আমি মনে করি উনি রাইট ট্র্যাকে আছেন। আমি বললাম ওনার যে পরিবার, ওনার যে মেয়ে, ওনাকে রাইট ট্র্যাকে নিবেন। বাসার একটা পরিবারের মেয়ে শিক্ষিত, পরিবার স্ত্রী শিক্ষিত, আমার মনে হয় তারেক রহমান যদি বেকায়দাও করে যান, উনি করতে পারবেন না। পুরো দেশ তার দিকে তাকায় আছে। আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি, পুরো দেশ, এই গুটি কয়েক ছাড়া, চৈতালির মতো কিছু লোক ছাড়া, ভারত আমাদের শত্রু। ওখানে আমাদের কিছুই পাওয়ার নাই। অকালে ওখানে যাবো কেন পয়সা নষ্ট করতে? কোনো কারণে আমরা ভারতে যাবো না। আমার কাছে খুব পছন্দ হয়েছে পদ্মা ব্যারেজ, তিস্তা, আমাদের এগুলি খুঁজে বের করতে হবে। 54টা নদীতে বাঁধ দিয়েছে ভারত। ভারত আবার কিসের বন্ধু? আমৃত্য শত্রু। আমাদের উচিত ভৌগোলিক যে সীমারেখা পরিবর্তন করা। পশ্চিমবঙ্গের সাথে আমার সম্পর্ক খারাপ নাই, 71-এ সাহায্য করছে, আসাম, ত্রিপুরা, এদের লাগে সমস্যা হলো আমাদের দিল্লির চিন্তা চেতনার উপরে। এখন দেখেন কংগ্রেস পার্টি এক্সিলেন্ট কাজ করতেছে, হিন্দুত্ব করতে দেয়, আমাদের হিন্দুত্ব শেষ হয়ে গেছে। আমার দুঃখ লাগে পশ্চিমবঙ্গের বাঙালিদের প্রতি। তারা হলো সুভাষ বোসের অনুসারী, তারা সেটা ভুলে গেছে। এরা এখন দিল্লির গুণগান গাচ্ছে। এই সুভাষ বোস, বাঙালি, নজরুল, আমরা আমাদের জন্যই কিন্তু ব্রিটিশ এদের সাথে দেশ ছেড়ে যেতে হয়েছে।
এই জিনিসটা এখন আমরা দিল্লিকে দিচ্ছি, তাহলে লাভটা কি হলো? আমরাই ভালো আছি, আমরা তো ইচ্ছে করে তো আমাদের তো আমরা ইচ্ছে করে তো ভাগ হই নাই, তারা ভাগ করছে আমাদের। এখন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, জনগণ বুঝতে পারছে এরাই সত্যি সুশীল, এই লোকগুলি এই রবীন্দ্র প্রেমে আছে। এই জন্য আমি বা আমার দল আমরা নবাব সলিমুল্লাহকে উঠে আনতেছি, আপ্রাইজ করে ওকে আমাদের। ওকে ইনশাআল্লাহ আমরা লাইন থাকবো ইনশাআল্লাহ। ওকে, আমি হাসিন ভাই আপনার কাছে একটা $1 মিলিয়ন প্রশ্ন আছে, আমি অবাক করা একটা কিছু দেখাবো এখন। আমি এটার উপরে হাসিন ভাই আপনার ব্যাখ্যা চাইবো, আপনার মতামত চাইবো। আমাদের পাশে আছে মুর্শিদাবাদ, নদিয়া, এগুলো আমাদের মুসলমান। বাড়াবাড়ি করলে ঝামেলা। একবার তুমি ঢুকো, খালি দেখো তোমার সীমান্ত পরিবর্তন হয়ে যাবে, তুমি তোমার সীমান্ত খুঁজে পাবে না। বাঙালিরা মৃত্যুর আগ পর্যন্ত তার দেশের জন্য লড়বে, সবাই লড়বো। আমাদের মধ্যে এখন দরকার ঐক্য। আপনি যদি আপনার অবস্থানটাকে একটু ব্যাখ্যা করেন। ভাই আমি এখন পরিষ্কার বলি, 47 সালে আমরা ডিপ্রাইভ হয়েছি জনসংখ্যা হিসাবে ভূমি, যে এই ভূমি যতটুকু ভূমি আমার পাওয়ার কথা তা পাই নাই। নদিয়া আমাদের, মুর্শিদাবাদ আমাদের, পশ্চিম দিনাজপুর আমাদের। আমি যদি দাবি করি, এখন আমি দাবি করি যদি তারা বাড়াবাড়ি করে এই সবটাই আমি চাইবো বৃহত্তর বাংলা, অর্থাৎ এক বিহার থেকে শুরু করে একদম 7 সিটার সব, তারপর তারা স্বাধীন হয়ে যাক। আপনি চিন্তা করেন আমাদের কতভাবে ঠকানো হয়েছে। দুই দেশ মিলে, পাকিস্তান আর বাংলাদেশ মিলে, পাকিস্তান বাংলাদেশ মিলে ছিলাম 12 কোটি, আমরা 7 কোটি, তারা 5 কোটি। আমাদের যে জমি দেওয়া হয়েছে তো কত গুণ পেয়েছে পাকিস্তান, আমরা কি আমরা ওই জায়গায় হয়ে আছি? ওর সংখ্যার দিক দিয়ে আমরা বেশি। সেম ইন্ডিয়া দেখেন, ওরা নিচে 80 ভাগ, পাকিস্তান নিচে পাকিস্তান, দুই দেশ মিলে নিচে 20%। এটা তো সমমূল্যায়ন হয় নাই, ঠিক মতো ভাগ হয় নাই। আমাদের দাবি করা উচিত, আমাদের অনেক জমি, যেমন আমরা আন্দামান পাইতেই পারি, আন্দামানের লোকজন আমাদের ছিল, নোয়াখালী এবং ফরিদপুরের, যাদেরকে বিচার করে হিন্দু জাস্টিসরা ওখানে কালাপানিতে পাঠাইছে। আমরা দাবি করা উচিত। আমি মানে এগুলো তো আমাদের অন্যায় করা হয়েছে আমাদের প্রতি। এই 71 সালে স্বাধীনের পরে যেই পরিমাণ সম্পদ ভারত নিয়ে গেছে তার দাবি করা উচিত সরকারের, এগুলি ফেরত দাও। তবে হিল ট্যাক্সে তুমি গ্যাঞ্জাম করছো, এত লোক মারা গেছে, ক্ষতিপূরণ দাও। এত সব বাঙালি মুসলমান বাঙালিদের তুমি সীমান্তে মারছো, ক্ষতিপূরণ দাও। আমি তো এগুলি নিয়ে চিৎকার দিব, কোন ছাড় নাই। আমরা শান্তির বিশ্বাসী, কিন্তু অশান্তি করলে কাউকে ছাড় দিব না ভাই। ওকে, ব্রিগেডিয়ার জিয়া ভাই, আমি এই ভদ্রলোক একটা প্রশ্ন করছে, আপনি যদি এটার উপর একটা মন্তব্য করেন। হ্যাঁ, আমরা তো ওনার কাছে প্রশ্ন, আমরা স্বাধীন বাংলাদেশি কিনা। আমরা তো অবশ্যই স্বাধীন, আমরা শুধু কাগজে স্বাধীন হতে চাই না, আমরা চাই সত্যিকার স্বাধীন। এবং আমার মনে হয় তারেক রহমান সাহেবের এই প্রথম পদক্ষেপ আমাদেরকে দেখায় দিচ্ছে যে আমরা সত্যিকার ভাবে স্বাধীন। আমি আজকে নামাজ পড়তে পড়তে একটা জিনিস আমার মাথায় আসছিল বারবার, যে এই যে ত্রিবেদী সাহেব, আপনার অ্যাকচুয়ালি সাবজেক্ট ম্যাটার নিয়ে আমার মাথায় হঠাৎ করে চলে আসছে। যে ত্রিবেদী সাহেব যে বলল যে আমরা বাংলাদেশ আর 140 আর 20 কোটি যদি এক হয়ে যায় ভালো কথা। আসলে তখন আমি চিন্তা করি যে যারা নাকি এই প্রোগ্রামের পক্ষে যারা ওকালতি করছেন, তাদের অবস্থানটা আসলে তখন কি হবে? তারা আসলে কি, কোথায় দাঁড়াবেন, কোথায় তারা তাদের অবস্থানটা হবে, কি তাদের সামাজিক অবস্থান হবে? যেমন আমাদের একটা রাষ্ট্রের যে সমস্ত সিস্টেম, যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলির কি হবে তখন? উনি যে এই যে একটা প্রস্তাব নিয়ে আসছেন, এবং এখন আপনি একটা যে ত্রিবেদী সাহেব কে জানি বললো যে তাকে মন্ত্রিত্ব স্ট্যাটাস। আমি আপনাকে একটা কথা বলি, এই মন্ত্রিত্ব, এই যে স্ট্যাটাসের ব্যাপারটা, এটা কিন্তু ইজ অনলি ফর প্রোটোকল। ইট ডাজ নট স্টপ আস। এই যে ফরেন মিনিস্ট্রি তাকে ডাকতে পারবে না, ইম্পসিবল। এখানে প্রাইম মিনিস্টারকে যদি বসায় দেয়, মোদী সাহেবও যদি বলে যে আমি হলাম হাই কমিশনার, স্টিল আমি আপনাকে বলি, স্টিল দ্য সেক্রেটারি ক্যান কল, সেক্রেটারি চিফ অফ প্রোটোকল ক্যান কল, নট ইভেন মিনিস্টার। সে যতই মানে যেই বাহাদুর হোক না কেন, মন্ত্রী বাহাদুর হোক আর যেই হোক না কেন, দ্য প্রোটোকল, জেনেভা প্রোটোকল সেজ দ্যাট আপনার দেশ যদি এমন কোনো কর্মকাণ্ড করে থাকে, সেটা হলো পরের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিব্রতকর এবং হুমকি স্বরূপ, তাহলে সেই এবং এমন কোনো মিসকন্ডাক্ট যেটা একজন ডিপ্লোম্যাটের কাছ থেকে আশা করা যায় না, সে আপনার মন্ত্রী পদের হোক আর উপমন্ত্রী পদের হোক আর প্রধানমন্ত্রী পদে হোক,
তাকে ইভেন চিফ প্রোটোকল ক্যান কল অ্যান্ড সাবমিট, গিভ হিম অ্যান এক্সপ্লেনেশন, তাকে জিয়া ভাই, জানাইতে পারে। সুতরাং এটা দিস পার্টিকুলার স্ট্যাটাস, সে যাই হোক না কেন, ইট ইজ অনলি ফর দি প্রোটোকল, রাষ্ট্রাচার, সে সিরিয়ালে কোথায় দাঁড়াবে এটার জন্য, এটা তাকে এই ইমিউনিটি দেয় না। ওকে জিয়া ভাই, জিয়া ভাই, হাসিন ভাই এবং আমাদের আজকের লাইভে আপনারা জেনে থাকবেন, মাশাআল্লাহ অনেক লোকজন এই মুহূর্তে আমাদের কথা শুনছে। আমি সবার উদ্দেশ্যে একটা বিষয় শেয়ার করি। কোন এক সোশ্যাল মিডিয়ায় কোন এক মাগি টাইপ একজন মাগি, 2 পয়সার মাগি, গতকালকে না পরশুদিন ব্যাখ্যা করছে এই দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করতে পারবে না, এই ধরনের একটা বক্তব্য দিচ্ছে। এখন আমি দেশবাসী এবং দর্শক এবং আপনারা দুইজন আমি শেয়ার করি, আপনারা কি জানেন একজন আমেরিকান প্রেসিডেন্ট একজন উনি হোয়াইট হাউস ছাইরা যাওয়ার পরে উনি আবার কংগ্রেসম্যান হয়েছিল, এবং উনি যখন কংগ্রেস হয়েছে উনি আবার কংগ্রেসে ব্যাক করছে। আপনি নিজে চিন্তা করতে পারেন, আমেরিকান প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরে উনি আবার কংগ্রেসম্যানের ইলেকশন করছে এবং ওই ইলেকশনে উনি জিতটা উনি কংগ্রেসে গেছে। এখন কংগ্রেসে যাওয়ার পরে জিয়া ভাই এবং হাসিন ভাই আপনারা কি জানেন, এখন ওনারা সবাই মিস্টার প্রেসিডেন্ট ডাকা শুরু করছে। আপনি কি জানেন ওই প্রেসিডেন্ট তাদেরকে কি বলছে? প্রেসিডেন্ট তাদেরকে বলছে, ডু নট কল মি মিস্টার প্রেসিডেন্ট, কল মি কংগ্রেসম্যান। এবং ওই প্রেসিডেন্টের নাম ছিল জন কুইন্সি অ্যাডাম, জন অ্যাডামের ছেলে এবং আমেরিকার 6ষ্ঠ প্রেসিডেন্ট। এখন এই চোদনা বাঙালিদের কে বুঝাবে? এই যেই মাগি বলছে যে দীনেশ ত্রিবেদীরে মন্ত্রীর মর্যাদা দেওয়ায় তারা ওখানে ডাকতে পারবে না। আপনি কি জানেন ভিয়েনা কনভেনশনে কি বলে? ওখানে যদি কোনো প্রেসিডেন্ট মর্যাদার লোকজন দেওয়া হয়, he will act as a representative of another country. He can be called to the foreign ministry and ask for the explanation. Even a protocol officer can do so. তো এই মাগিদের কে বুঝাবে? এই মাগিদের কে এই ব্যাখ্যা দেবে? আমি আপনাদেরকে যা বললাম, ইটস অ্যান এডুকেটিভ কনভারসেশন। এটা বোঝার জন্য মানুষকে বুঝতে হয়। আমরা একটা শেষ পর্যায়ে এসেছি। আমি এই কথাটা প্রথমে হাসিন ভাই আপনাকে বলবো। ইসরায়েলের অ্যাম্বাসেডর ভারতে এই শুয়ারের বাচ্চা হট করে উঠা বলছে বাংলাদেশে হামাস আছে। আপনি এই বাংলাদেশে হামাস আছে, ওই খানকির পোলা নিজেকে হামাস ধইরা বাংলাদেশে ঢুকাইয়া গেছে, নাকি এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখেন কর্নেল হাসিন? বাংলাদেশে হামাস আছে ভাই, এরা সব এক, ইসরায়েল আর ভারত। এরা আমাদেরকে উস্কাইতেছে যাতে আমরা একটা গন্ডগোলের মধ্যে গন্ডগোল সৃষ্টি করি, যাতে একটা দাঙ্গার সৃষ্টি হয়, ভারতের সুবিধা হয়। আমাদের বোকা না, আমাদের ধর্মীয় নেতারা আগে যাই করুক, এখনো কিন্তু শিক্ষিত জ্ঞানী, এরকম ফাঁদে পা দিবে না। আমাদের দেশে হামাস বলুক যাই বলুক, সব ভারতের সৃষ্টি। আমরা কোনো অপকর্ম করি না, ভারত সকল অপকর্ম করে। তা আমরা সতর্ক থাকবো, কোনো ভয় নাই ইনশাল্লাহ। বাড়াবাড়ি বললে তো বললাম আমি, সীমান্ত থাকবে না, তার কাটা উড়াই ফেলবো একদম সীমান্ত পুরা, যতদূর নজরুল গান শোনা যায় বোঝা যায় অতটুকু আমার সীমান্ত। আমি হামাস নিয়ে চিন্তিত না, আমরা বাংলাদেশি আমাদের স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি। বাড়াবাড়ি করলে সমস্যা আছে, তা ছাড় দিব না আমি। ধন্যবাদ। জিয়া ভাই, আপনি এই ইসরায়েলি অ্যাম্বাসেডরের মন্তব্যটাকে কিভাবে দেখেন? ওকে, ইসরায়েল তো জানেন যে আপনারা, তারা হলো যে দে আর দি চ্যাম্পিয়ন অফ ফলস ফ্ল্যাগ অপারেশন। দেখেন তো তো এখন দেখেন আপনি, ইউএসএস লিবার্টি কে অ্যাটাক করেছে? আমেরিকা। পরে বলছে আমরা বুঝতে পারি নাই, আমেরিকান ফ্ল্যাগ উঠছিল, মোর দ্যান 329 পিপল ওয়্যার কিল্ড। ইয়েস, ঠিক আছে না? তো এইটা হলো সেই। তারপরে আপনার মনে করেন যে দোষ দিছিল কারের জন্য ভাই? ইসরায়েল এই নিজেরা অ্যাটাক করে পরে দোষটা কার ঘাড়ে দিছিল? দোষটা দিছে তো বলছে যে না, পরে ওটা ইনভেস্টিগেশন করে বলছে যে পরে এটা আমরা এটা বুঝতে পারি না যে এটা আমেরিকান শিপ।
না, প্রাইমারি দোষ দিছিল প্যালেস্টাইনিদের উপরে। আচ্ছা, ওইটা তো সবসময় তারাই যেমন এবারেও তারা তারা কি করেছে, তারা অ্যাটাক করেছে হলো আপনার সৌদি আরবে করে, কিন্তু নাম দিছে হলো ইরান করছে এটা অ্যাটাক। তো হ্যাঁ, এই যে ফলস ফ্ল্যাগ অপারেশন, এই ফলস ফ্ল্যাগ অপারেশনে কিন্তু ইসরায়েল মাস্টার। তো এখন এই আমাদের আপনি সেন্টেন্সটা শেষ করেন না। ইসরায়েল মাস্টার, কিন্তু ইসরায়েলের পরে একজন রানার আপ আছে, তারা কারা? তো সে তো তার তো ইসরায়েলের পাঁচাটা ওই যে আছে না, ফাদারল্যান্ড ছিল, মাদারল্যান্ড হয়েছে। আমি এটাই শুনতে চাইছিলাম ভাই আপনার মুখ থেকে। এবং এটা হলো অ্যাকচুয়ালি, এটাকে আমি বলবো ইংরেজিতে প্রোটিজি, মানে ইসরায়েলের প্রোটিজি হলো ইন্ডিয়া। তো এদের কাজ হলো আপনি যদি যখন আপনার নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে কাজটা বাংলায় বললে, এই কাজে সেই সিদ্ধহস্ত। এবং এর আগে এই যে আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের কিন্তু মৌলানারা আর যাই হোক, দে আর নট ফ্যানাটিক, দে আর নট লাইক আফগানিস্তান, দে আর নট লাইক পাকিস্তান, দে আর ধর্মভীরু, এবং তারা তাদের নিজের দেশের মানুষকে নিজের ক্ষতি করতে চায় না। ইট ইজ নট ইন দেয়ার হ্যাবিট। সো আমরা এখানে যাই দেখবো, এগুলি দেখবেন দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়েস্ট, মানে ওয়েস্ট এশিয়া, ওইখানে যে কাজগুলি হচ্ছে সেটা রিপ্রেজেন্টেশন এখানে করাবে। তো এখন প্রশ্নটা হচ্ছে, আমি এটার উপরে, এই খবরটার উপরে আমি ওই দিন একটা দিয়েছি, এইবার যদি গোয়েন্দারা ব্যর্থ হয় এটা আইডেন্টিফাই করতে, এইবার মানুষ আর অন্য কাউকে ধরবে না, এবার গোয়েন্দাদেরকে ধরবে। কারণ এই 15 বছরে যে নাটক আমরা দেখছি, সেই নাটকে কিন্তু আমরা এখন অভ্যস্ত, আর বাংলাদেশের মানুষ আর এই নাটক খায় না। সুতরাং ওই সালাউদ্দিন শোয়েব যে নাকি ব্রিডসের কি কাজ করে, ও তো হলো ইসরায়েলি সিটিজেনশিপ নিছে, সে তো ধর্ম ত্যাগ করেছে নাকি, সে এখন হলো জিউ। তো সে তো সার্ভ করবে এটা, এবং সে আবার বলে কি, সে দায়িত্ব নিয়ে বলে, কিসের দায়িত্ব? সে কি দায়িত্বটা কি যাকে দিছে এখানে হামাস হিসেবে অ্যাটাক করা, তার ব্রিফিং এর সময় কি সে হাজির ছিল নাকি? তা না হলে তো এত বড় কথা বলতে পারে না। একটা লোক কখন বলতে পারে যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে হামাস অ্যাটাক করবে? বাংলাদেশে হামাস কেন, বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী হামলা কেউ করতে পারবে না, এবং এই নাটক করে। সুতরাং সব গোয়েন্দা সংস্থাদেরকে আমি বলতে চাই, আমার ভাই ব্রাদার যারা আছেন, দয়া করে কিপ ইউর আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন অ্যান্ড ডু নট অ্যালাউ এনিথিং টু হ্যাপেন যার একটা মানুষের জন্য রক্ত না ঝরে। এবং এটার জন্য আমি বলবো যে বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা সংস্থা, পুলিশ তো এটার মধ্যে ইনভলভ হবেই না, আই এম মোর দ্যান শিওর, পুলিশ ইজ নট ইনভলভ। এবং একটা জিনিস আমি আপনাকে বলি, পুলিশকে আপনারা যতই গালি দেন না কেন, পুলিশ কিন্তু একটা জিনিস, কিন্তু তারা কিন্তু তাদের শিক্ষা কিন্তু হয়ে গেছে, এবং পুলিশের আচরণে যে পরিবর্তন, এই পরিবর্তন যে দুই একটা আপনি দেখেন, দিজ আর অল, আপনি ভাই 100% পিউরিটি কোথাও পাবেন না। তবে পুলিশ কিন্তু এখন অনেক সেন্সিবল, এবং তারা একটা কিছু করার আগে, এবং আমি আপনাকে বলি, আমি 2-1 মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে চিনি, যারা স্পষ্ট বলেছে যে স্যার, এখন যদি আমি কোনো অপরাধকে আমি অপরাধ না দেখি, নোবডি ক্যান ফোর্স মি টু ডু এনি মামলা, কোনো মামলা আমি পারবো না, আমি বলে দিয়েছি। কারণ আমাদেরকে আপনারা টিস্যু পেপারের মতো ব্যবহার করেছেন, তার বক্তব্য আমি কোট আনকোট বলছি, পুলিশ আর রাজনীতিবিদদের টিস্যু পেপার মতো ব্যবহার হতে চায় না, এটাই তাদের স্পিরিট, এবং আমি তাদের এই স্পিরিটটাকে স্যালুট করি। তারা যদি শুধু এই তাদের স্পিরিটটা মনে রেখে মানুষের স্বার্থে কাজে লাগে, তাহলে আমি মনে করবো মানুষ পুলিশের ভাবমূর্তি ফিরবে, পুলিশের উপরে আস্থা মানুষ রাখবে। নেক্সট হচ্ছে, তাহলে কারা এটা করতে পারে? যাদেরকে দিয়ে করাই তো আগে, এই যে গত আপনার মনে করেন যে 15 বছরে আমরা যে দেখেছি, ভাই ওই নাটক আর হবে না, ওই মনিরুল ইসলাম পাবেন না, ওই আসাদুজ্জামানও পাবেন না, ওই আসাদুজ্জামানও থাকবে না, ওই মনিরুল ইসলামও নাই, দে আর অল গন, গেছে, এরা চলে গেছে। ওই তো আপনার ওই যে ওই হারুনও পাওয়া যাবে না, কি বলে ভাতের হোটেলের হারুন, আর ওই বিপ্লবও পাওয়া যাবে না। সুতরাং এরা সব গেছে। সুতরাং এখন নাটক করার কেউ নাই। এখন যারা আছে তারা যদি নাটক করে, তাহলে মানুষ কিন্তু এই নাটক ধরে পড়তে, মানুষ জানে, মানুষ কিভাবে জানে যে, এবং যে নাটক এটা কোথায় হয়, কিভাবে হয়, এবং কোথায় মঞ্চস্থ হয়, এটাও জানে। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই যে হামাসের আর কোনো খায় দেয়া কাজ নাই যে বাংলাদেশে অ্যাটাক করবে। হামাসের জন্য বাংলাদেশের মানুষের যে দয়া, হামাসের প্রতি যে অত্যাচার গত 2007 অক্টোবর 2023 সালের পরে থেকে হচ্ছে, সেটা শুধু বাংলাদেশ না রে ভাই, সারা বিশ্ব হামাসের পাশে দাঁড়াইছে। হামাস এখন কোথাও অ্যাটাক করার মতো তারা তাদের নিজের জন্মভূমি ফিরে পাওয়ার জন্য তারা ব্যস্ত। তারা অন্য কোথাও অ্যাটাক করার কোনো সুযোগ আছে? বললেই হলো। আর এই শোয়েব, সে কোত্থেকে খবর পাইছে? অ্যাকচুয়ালি শোয়েব যদি বাংলাদেশে থাকে, সে তো বাংলাদেশে নাই, তো সে তো আছে তেল আবিব, সে ওখান থেকে মারছে এই সিগন্যাল।
সে তো এখানে থাকে ওকে না। ওকে, ঠিক আছে। আমি এবার হাসিন ভাই, এই একটা কথা এই যে হাসিন একটা কথা বলছে, আমি একটু ডিমত করি হাসিনের সাথে, যে ইন্ডিয়াতে যাইতে হবে কেন? ইন্ডিয়াতে আসলে আমার যাওয়া দরকার তারেক সাহেবের, যাই দেখা দরকার যে কে কে এই ইন্ডিয়ান লেসপেন্সার তার দলের মধ্যে আছে, এটা আইডেন্টিফাই করার জন্য যাওয়া উচিত, এটা বাইর করার জন্য Okay. ওনার যাওয়া উচিত, যে Okay. কোন কোন লেসপেন্সার, ইন্ডিয়ান লেসপেন্সার, ইন্ডিয়ান হারামখোর, ইন্ডিয়ার পয়সা খেয়ে যে বাংলাদেশের 12টা বাজাচ্ছে, এটা বের করার জন্য ওনার যাওয়া উচিত। ওকে, আমি একমত আপনার সাথে। ওকে, ঠিক আছে। কর্নেল হাসিন, আপনি আমার এই দর্শকের কথাটার জবাব দিবেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দর্শক জানতে চাচ্ছে ভারত কি আমাদের সাথে যুদ্ধে জড়াবে, যুদ্ধে জড়ানোর মতো রিসোর্স কি ভারতের আছে, এবং যদি জড়ায় সেক্ষেত্রে আমরা বাংলাদেশিরা কিভাবে রিয়াক্ট করব? ভাই একটু বোঝার চেষ্টা করেন, আমি কেন ভারতের সাথে একা যুদ্ধ করব? আমার পাশে পাকিস্তান আছে, চীন আছে। এছাড়া এই পাকিস্তান চীন এই দুইটা প্রোটেকশন দিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। ও যুদ্ধ করতে গেলে ও পশ্চিমবঙ্গ স্বাধীন হয়ে যাবে, 7 সিস্টার স্বাধীন হয়ে যাবে। ও তো মণিপুরি সামলাতে পারতেছে না, অন্যগুলি কেউ উত্তপ্ত হয়ে যাবে। আমি বললাম না, ঝামেলা করলে সীমান্ত উঠে ফেলবো, তার কাটা থাকবে না।